নমস্কার বন্ধুরা, আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা। আজ এসেছি আরো একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিংসা বা ঈর্ষা। প্রশ্ন হচ্ছে, হিংসা আসলে কি? কেন আমরা হিংসা করি? এই অনুভূতি কোথা থেকে তৈরি হয়? এলো কেন আমাদের মধ্যে? এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই হিংসার বীজ থেকে মুক্তি পাওয়ার কি আদৌ কোনো উপায় আছে? আজকে আমি মনোবিজ্ঞান, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এবং বিবর্তনের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে এমন কিছু কৌশল শেখাবো যা আপনাদের জীবন বদলাতে সাহায্য করবে। এবার প্রশ্ন হলো, হিংসা কি এবং এটা কেন হয়? বন্ধুরা, হিংসা কি সহজ ভাষায় বলতে গেলে এটা বোঝায় যে এমন কোনো জিনিসের অভাব আমরা অনুভব করছি যেটা আমরা ভীষণভাবে চাইছি, কিন্তু আমার কাছে নেই, অথচ অন্যের কাছে রয়েছে। এবার এই যে কিছু, সেই কিছু বিষয়টা অনেক কিছুই হতে পারে। টাকা পয়সা হতে পারে, সম্পদ হতে পারে, সম্পর্ক হতে পারে, সাফল্য হতে পারে, সৌন্দর্য হতে পারে, বা প্রতিভাও হতে পারে। কিন্তু ব্যাপারটা কি জানেন বন্ধুরা, হিংসা কিন্তু আমরা সবাইকে করি না। আমরা হিংসা সেই ব্যক্তিদেরই করি যারা আমাদের কাছাকাছি লেভেলের, কিন্তু আমাদের থেকে একটু বেশি সফল। যেমন, আমি কিন্তু অ্যালেন মাস্ককে হিংসে করব না, বা বিল গেটস কে করব না। আমি কাকে করব? আমার কোনো বড়লোক আত্মীয়কে করতে পারি, বা আমার প্রতিবেশী যে হঠাৎ আমার চোখের সামনে খুব বড় একটা বাড়ি বানিয়ে ফেললো, তাকে দেখে আমার হিংসা হতেই পারে। কেন এমন হয়? তার কারণ, আমাদের মস্তিষ্ক তুলনা করে। সে কিন্তু তুলনা করতেই পছন্দ করে। আর এই তুলনার ব্যাপারটা সব থেকে বেশি তীব্র হয় তাদের ক্ষেত্রে যাদেরকে আমরা আমাদের সঙ্গে সমতুল্য বলে মনে করি। এবং সেক্ষেত্রে আমার সমান যাকে ভাবতাম, সে আমার থেকে যদি বেশি একটু এগিয়ে যায়, তাহলে খারাপ লাগাটাই তো স্বাভাবিক, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে আমরা তুলনা করি, এই তুলনার অভ্যেসটা এলো কোথা থেকে? এখানে এই গল্পটা কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং হয়ে যায়। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে, পাহাড়ের গুহায় বসবাস করতেন, তখন কিন্তু তাদের জীবনটা ভীষণ কঠিন ছিল। খাবার ছিল সীমিত, সম্পদ ছিল সীমিত, এবং বেঁচে থাকার লড়াইটা ছিল প্রতিদিনের। এবার সেই সময় যে ব্যক্তি, যে মানুষ অন্যদের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারত, বা বেশি সম্পদ জমাতে পারত, সে টিকে থাকতো এবং তার বংশধরদের রেখে যেতে পারত। এই কারণেই না, আমাদের মস্তিষ্কই একটা তুলনা যন্ত্র হিসেবে বিবর্তিত হয়েছে। কারণ এই যে তুলনা করার ক্ষমতাটা আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে সাহায্য করতো। এই তুলনাটা এক ধরনের অ্যালার্ম সিস্টেম বলা যেতে পারে, যে সিস্টেমটা অন্যদের সাথে তুলনা করে নিজেদের জায়গাটাকে বুঝতে সাহায্য করত। যখন তারা এটা বুঝতো যে অন্য কেউ তার তুলনায় এগিয়ে যাচ্ছে, তখনই ব্রেনের ওই অ্যালার্মটা অ্যাক্টিভেট হয়ে যেত, যে তুমি কিন্তু পিছিয়ে পড়ছো, বেঁচে থাকার লড়াইতে তুমি কিন্তু টিকতে পারবে না। এবং সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সেই দূরত্ব, মানে অন্য যে এগিয়ে গেছে, সে যে পিছিয়ে রয়েছে, এই দূরত্বটাকে কমানোর জন্য নিজের সমস্ত রিসোর্স গুলোকে ব্যবহার করা শুরু করতো। যখনই অন্য কেউ তার থেকে বেশি ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, সাথে সাথে অ্যালার্ম উঠছে। সে অ্যালার্মটা কিসের? তাহলে তোমার অস্তিত্ব বিপন্ন হতে পারে। এবং সঙ্গে সঙ্গে ভেতরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা প্রবণতা তার মধ্যে অটোমেটিক্যালি চলে আসতো। তাহলে এই যে অ্যালার্ম, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিংসা বা ঈর্ষা। সেটা আসছে কোথা থেকে? অস্তিত্ব বিলুপ্ত হতে পারে সেই ভয় থেকে। কিন্তু সমস্যাটা কি জানেন? আজকের আধুনিক জীবন কিন্তু সেই পুরনো পাহাড়, জঙ্গল, গুহায় বসবাসকারী মানুষদের নয়।
তাই না? আজ আমাদের পরিবেশ বদলেছে, পারিপার্শ্বিকতা বদলেছে, কিন্তু তাহলে হবে কি? মানুষের যে ব্রেন, সেই ব্রেনের যে মেকানিজম, সেটা কিন্তু খুব একটা পরিবর্তিত হয়নি। সেটি পুরনো সফটওয়্যার অনুযায়ী চলছে। সেই কারণেই যখন আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় কারুর সাজানো গোছানো জীবন দেখি, আমাদের কি মনে হয় আমরা পিছিয়ে পড়েছি, আমরা নিজেদের ছোট মনে করতে শুরু করি। হিংসা কিন্তু আমাদের মানসিক শান্তি বিঘ্নিত করে। কি হয়, যখন আমরা ক্রমাগত অন্যদের সাথে নিজেকে তুলনা করি, তখন না আমাদের অলরেডি যে প্রাপ্তিগুলো রয়েছে, সেই প্রাপ্তিগুলোর দিকে আমাদের নজরই যায় না এবং আমরা সন্তুষ্ট থাকতে পারি না। এটা এক ধরনের বিষ, যা খুব ধীরে ধীরে আমাদের ভেতরে ভেতরে খেয়ে ফেলে, আমাদের ভেতরে, মনের ভেতরে পচন ধরায়। হিংসা বা ঈর্ষা কিন্তু সম্পর্ক নষ্ট করে। যখন আমরা কোনো ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত হই, তখন না চাইতেও কিন্তু সাবকনসিয়াসলি আমরা তার সাথে একটা দূরত্ব তৈরি করে ফেলি। এর ফলে সুন্দর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, পারিবারিক সম্পর্কে ভাঙন ধরে, তাই না? আমরা যখন হিংসা করতে বেশি ব্যস্ত থাকি, অন্যের উন্নতির দিকেই নজরটা রাখি, আমরা কিন্তু তখন আর নিজেদের যে ব্যক্তিগত উন্নতির দিকে সেইভাবে মনোনিবেশ করতে পারি না। একটা চমৎকার সুন্দর কথা কি জানেন? হিংসা হলো সেই বিষ, যে বিষ, যে ব্যক্তি হিংসা করে সে নিজে খায় আর আশা করে অন্যের ক্ষতি হবে। হিংসা থেকে মুক্তির উপায় কি? সচেতনতা তৈরি করা। সেটা কিরকম? প্রথম ধাপ হলো হিংসার অনুভূতিকে স্বীকৃতি দেওয়া। মনে করুন, যদি কারোর উন্নতি দেখে অসুবিধে হয়, মানসিকভাবে কষ্ট হয়, মনে হয় আমি পিছিয়ে রয়েছি, ও এগিয়ে রয়েছে, ও কত ভাগ্যবান, ও কত সুখী, সঙ্গে সঙ্গে নিজেকে অ্যালার্ট করতে হবে যে এই মুহূর্তে আমি কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হচ্ছি। এবং নিজেদের অনুভূতিকে এই যে স্বীকার করা, এই প্রসেসটা অত্যন্ত শক্তিশালী একটা প্রসেস। সবার আগে নিজের অনুভূতিকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, তুলনা করা বন্ধ করে দিন। নিজেদের যে যাত্রা, সেই দিকে মন দেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ কি জানেন, প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আলাদা। আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব নয় অন্য লোকের জীবনের অ্যাকচুয়াল সংগ্রামটা কি, তার জীবনে কি কি চলছে। একটা উদাহরণ দিই। মনে করুন, অনেক প্রতিযোগী নিয়ে কোনো এক ব্যক্তি ম্যারাথন দৌড়ে ভাগ নিয়েছেন। এবার তিনিও দৌড়চ্ছেন, তার প্রতিযোগীও দৌড়চ্ছে। হঠাৎ করে তিনি দেখলেন তার প্রতিযোগী তাকে ছেড়ে অনেক দূর এগিয়ে গেল। এবার তিনি কি করবেন? তিনি কি ওই প্রতিযোগীর দিকে তাকিয়ে হতাশ হয়ে ভগ্ন হৃদয়ে সেখানেই দৌড় ছেড়ে বেরিয়ে আসবেন? তা তো নয়। তিনি নিজে দৌড়টা তো সম্পূর্ণ করবেন। জীবন কিন্তু কোনো প্রতিযোগিতা নয় বন্ধুরা, জীবন আসলে একটা যাত্রা। এখানে আমাদের প্রত্যেকের প্রতিযোগী আসলে একজনই হতে পারে। সেটা কে বলুন তো? গতকালের আমি নিজে, তাই না? আমার প্রতিযোগী আমার গতকালের আমি, আপনার প্রতিযোগী আপনার গতকালের আপনি। তৃতীয়ত, কৃতজ্ঞতার অভ্যেস তৈরি করুন। এই কৃতজ্ঞতার অভ্যেসের ফলে কি হয় জানেন? আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে প্রোগ্রামড হয়, যা নেই, যেটুকু আমি পাইনি, তার দিকে ফোকাস না করে আমার কাছে যা যা আছে সেই দিকে। গবেষণায় দেখা গেছে, যারা রেগুলার কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন, তারা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি সুখী এবং তাদের মধ্যে হিংসা বা ঈর্ষার মন মানসিকতা অনেক কম। অন্যর সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখা হিংসার প্রবণতা থেকে নিজেকে বের করে আনার একটা অনবদ্য উপায়। আমার খুব প্রিয়জন খুব সফল, সেটা দেখে আমি এটা ভাবতে পারি যে ও পারলো, কি করে পারলো, আমি কেন পারি না। এটা হতে পারে একরকম ভাবনা। আর একটা ভাবনা এটা হতে পারে, আমার এত কাছের একটা মানুষ এমন সফল হয়েছেন, তাহলে তো চেষ্টা করলে আমিও পারি। এই হলো অনুপ্রেরণা। একই ঘটনা, কিন্তু দেখুন দৃষ্টিভঙ্গিটা ভিন্ন হওয়ায় ভাবনাও কিন্তু ভিন্ন হচ্ছে। একটি ছিল নেগেটিভ ভাবনা, অন্যটা হয়ে যাচ্ছে পজিটিভ। নিজের জীবনের লক্ষ্যকে স্পষ্ট করুন।
যে মানুষের কাছে নিজের জীবনের লক্ষ্য পরিষ্কার, সে কিন্তু অন্য মানুষের এগোনো নিয়ে পেছনো নিয়ে মাথা ঘামানোর সময়ই পাবেন না। তাই আজই নিজেকে জিজ্ঞাসা করুন যে আমার জীবনের লক্ষ্য কি, আমি জীবন থেকে কি চাই। বন্ধুরা, শেষ করার আগে একটা জরুরি কথা বলে যাই। হিংসা আসলে একটা সিগন্যাল। এই জিনিসটা বা এই বস্তুটি তুমি চাইছো, তাই ঈর্ষাকে দমন করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন। যখন কারোর প্রতি ঈর্ষার মন মানসিকতা আসছে, তখন এটা বোঝার চেষ্টা করুন যে আমি আসলে কি চাইছি, ওই ব্যক্তির কোন জিনিসটা আমাকে আকর্ষণ করছে, যেটা আমি পেতে চাইছি। তাহলে সেই বস্তুটা পাওয়ার জন্য ও কি কি করেছে, সেগুলো কি আমি করতে পারবো? যদি পারেন বলে মনে হয়, তাহলে শুরু করে দিন কাজ করা। অ্যাকচুয়ালি এইভাবে ভাবলে হিংসা আপনার পথ প্রদর্শক হয়ে উঠতে পারে। তোরা মনে রাখবেন, হিংসা একটা মানবিক অনুভূতি। হিংসা রয়েছে মানে এটা নয় যে কোনো মানুষ তিনি অত্যন্ত খারাপ একটা মানুষ, একদমই নয়। কিন্তু ম্যাচুরিটি কি বলুন তো, এই অনুভূতিটাকে বুঝে জেনে সচেতনতার দ্বারা তাকে নিয়ন্ত্রণ করতে পারা। জীবনে সুখী হতে গেলে অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সেরা সংস্করণটা হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর এটাই সুখী হওয়ার একমাত্র পথ। আজকে ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন, এবং যে বন্ধু আমার এই চ্যানেলে প্রথম এলেন তাকে জানাই আন্তরিক স্বাগত, এবং তার সাথে অনুরোধ রইল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেলফ গ্রোথ জার্নিতে আমার সঙ্গে চলার। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। হয়তো এই ভিডিওটি অন্য অনেক মানুষের ভাবনা বদলে দিতে সাহায্য করবে, স্পেশালি যারা ঈর্ষাকে খুব খারাপ মনে করেন, বা কোনোভাবে মনের কোণে ঈর্ষা এলে পরে নিজেকে খারাপ ভাবেন, অনুশোচনায় ভোগেন, তাই না? তাই এই ভিডিওটা শেয়ার করবেন আপনজনদের সাথে। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সব সময় সপরিবারে আমার প্রতিটি বন্ধু। আজ তাহলে আসি। নমস্কার, টাটা।